নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের নির্ধারিত অনুষ্ঠানে যে শিল্পী রয়েছেন, আগে তার সঙ্গে আমাদের পরিচয় করার পালা। তিনি হলেন অর্কপ্রিয়া ব্যানার্জি। অনেক অনেক স্বাগত অর্কপ্রিয়াকে। অর্কপ্রিয়া পেশায় শিক্ষিকা, অর্থাৎ ও কলেজে পড়ায়, এবং সবথেকে যেটা ওর আমাদের কাছে খুব আকর্ষণের দিক, সেটি হচ্ছে শান্তিনিকেতনেই ওর বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকে একেবারে বড় হয়ে ওঠা সেই লালমাটির দেশে, এবং অবশ্যই কবিগুরুর প্রাঙ্গণে। আর আমাদের সঙ্গে আরও দুই শিল্পী রয়েছেন তবলায় স্বাগতম, এবং আজকে শুধু কিবোর্ড নয়, কিবোর্ড এবং পিয়ানোতে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিসকে অনেক অনেক স্বাগত। তো আজকে রবীন্দ্রনাথের গানে পিয়ানো ভীষণ দরকারও ছিল, কারণ আমার বিষয়টাই সেই রকম একদম। তো অর্কপ্রিয়ার সঙ্গে আমাদের এগিয়ে চলা প্রথমটা অবশ্যই আমাদের কি পূজা পর্যায়ে দিয়ে শুরু হচ্ছে, তো কারণ ওটা না আমার একটা অভ্যেস হয়ে গেছে যে প্রথম অনুষ্ঠানের প্রথম গানটা পূজা পর্যায়, অর্থাৎ আমরা উপাসনাতেই বসেছি। আমাদের পূজা পর্যায় দিয়ে অনুষ্ঠান শুরু হলো। অর্কপ্রিয়ার সুরে আমরা সকলেই প্রায় সুর মেলালাম। আসলে কি জানো তো, পূজা পর্যায়ের গান শুনলে একটা অদ্ভুত কোথাও মনে হয় যেন স্নান করে এসে পুজোর ঘরে বসলাম। তো পরের গানে যাব, তবে বিষয়ে আসি। আজকের বিষয় হচ্ছে বিলিতি সুরে রবীন্দ্রনাথের গান। এই অনুষ্ঠান আমি আগেও করেছি, এবং এই অনুষ্ঠান করতে গিয়ে যে কথাটা বলতে হবে সে কথাটি হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন রকমভাবে গান নিয়ে পর্যালোচনা করেছেন, এবং
তার ছোটবেলা থেকে ঠাকুরবাড়ির যে পরিবেশ, সেই পরিবেশ তাকে সুর সৃষ্টির ক্ষেত্রে সহায়তা করেছিল বটে, এবং সেই জায়গা থেকে তিনি নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করেছেন তার গান নিয়ে, কিন্তু সেটা না একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেটা রচনা হয়েছে সেটা তার একদম অন্তরের অন্তঃস্থল থেকে যা বেরিয়েছে সেটাই। এই ব্যাপারে শান্তিদেব ঘোষের খুব সুন্দর একটি তথ্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বিলিতি গান এবং ভারতীয় যে শাস্ত্রীয় সঙ্গীত, এই দুয়ের মিশেলে নানাবিধ সুর তৈরি করেছেন। তারই ঝলক নিয়ে আজকে আমাদের এগিয়ে চলা। তো এই বিষয় নিয়ে কথা বলবো, বিলিতি সুরে রবীন্দ্রনাথের গান। তর্কপ্রিয়া, চলে যাই পরের গানে। হ্যাঁ, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে
বিলিতি সুরে রবীন্দ্রনাথের গান, এবং এই বিষয়ে কথা বলতে গিয়ে এই গানটি সম্পর্কে বলতে হয়। এই গানটি কবি যখন রচনা করেন তখন কবি ঘুরে এসেছেন বিলেত, এবং এটি আখর সহ কীর্তনাঙ্গের গান। তবে এই গানের সুর ভেদ আছে, দুটি সুরে গানটি কিন্তু গাওয়া হয়, একটা আখর দিয়ে হয়, একটা হচ্ছে আখর ছাড়া হয়, ব্রহ্মসঙ্গীত। এবং এই গানটির একটি ইতিহাস হচ্ছে, এটি 1885 সালে কবি রচনা করেন, এবং এই গানটি যখন কবি রচনা করেন তখন কবির বয়স মাত্র 23 বছর। 3 ব্রাহ্ম সমাজের জোড়াসাঁকোতে সম্মেলন ঘটে, 3টি ব্রাহ্ম সমাজ একত্র হয়, যে সভা হয় সেই সভাতে কবি ওই সভার সমস্ত মানুষদের সামনে এই গানটি গান। তখন কবির বয়স ছিল মাত্র 23 বছর, সেই সময়কার গান। তো আমি যেটা বলছিলাম যে বিলিতি সুরে রবীন্দ্রনাথের গান, এই বিষয়ে বলতেই হয় যে রবীন্দ্রনাথ যখন বিলেতে যান তার আগেই তার বাড়িতে যে গানের চর্চা, সেখানে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা পেয়েছেন, পাশাপাশি পশ্চিমী সুর কিন্তু সেখানে প্রবেশ করে গিয়েছে। এ প্রসঙ্গে কবির একটা উক্তি, কবির সেই উক্তিটিকে আমি একটু পাঠ করে শোনাবো। তিনি তার পরিবার সম্পর্কে, বালক রবীন্দ্রনাথ যে সঙ্গীতের পরিচয় পেয়েছিলেন, তিনি বলছেন, "At 17, when I first came to Europe, I came to know it intimately. But even before that time, I had heard European music in our own household. I had heard the music of Chopin and others at an early age." এটা রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। অর্থাৎ তিনি তার পরিবারে বসেই, তখনও তিনি বিদেশে যাননি, তার আগেই কিন্তু তিনি এই বিলিতি সুরকে আয়ত্ত করতে শুরু করেছেন। এবং আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথ যখন বিলেতে গিয়েছিলেন তিনি ওই মানে অপেরা শুনতে যেতেন, এবং তাদের তিনি গুনগুন করতেন। তো তার যেহেতু কণ্ঠস্বরটা একটু সুরেলা ছিল, একটু সরু কণ্ঠস্বর ছিল, তাই ওখানেও কিন্তু তিনি সমাদর পেতেন। ওখানে বিলিতি বন্ধুবান্ধবদের মধ্যেও, বিলিতি পরিবারের মধ্যেও তাকে দিয়ে ওই বিলিতি গান গাওয়ানো হতো, কারণ ওই কনসার্ট অপেরার যে টোন, সেটা নাকি রবীন্দ্রনাথের গলায় খুব ভালো বসতো। এটা আমাদের জানা আছে অনেকেরই, আমরা অনেকের জানা নেই এই তথ্যটি। আমরা আবার একটু গানে চলে যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যায়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যায়। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যায়। না জানি সেথা কত সুখ মিলিবে, না জানি সেথা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে চলো 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 যাই। চলো 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 যাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহৎ সবে ত্রিভুবন মাতিল, মহৎ সবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহ সবে একতান, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো চলো চলো
আমাদের এই গানটি সম্পর্কে একটু ছোট্ট করে বলে নেওয়ার দরকার আছে। কবির 21 বছর বয়স, তিনি সদ্য তখন কায়রো শহরে বাস করে এসেছেন এবং সেই সময় তার বিয়েও হয়েছে এবং মাত্র 21 বছর বয়সে দক্ষিণী ভাঙা গানের সুরে তিনি এই গানটি রচনা করেছিলেন। আজকে আমাদের আলোচনার বিষয় বিলিতি সুরে রবীন্দ্রনাথের গান এবং আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন, তিনি হলেন অর্কপ্রিয়া ব্যানার্জি এবং অবশ্যই রয়েছেন সঙ্গে আরও 2 শিল্পী। আজকে কিবোর্ড এবং পিয়ানো, আমি পিয়ানোই বলবো, পরের দিন থেকে আর কিবোর্ড কথাটা উচ্চারণই করব না। পিয়ানোয় রয়েছেন দেবাশিস, আর আজকে রয়েছেন আমাদের সঙ্গে তবলায় স্বাগতম, সঙ্গে রয়েছেন আমাদের ক্যামেরার পিছনের প্রত্যেকটি ভাই দাদারা উপস্থিত, সঙ্গে রয়েছেন আপনারা। ফোন চাই আপনাদের। আর চলে যাই অর্কপ্রিয়া তোমার গানে। Yeah, banks and breeze of bonny dawn, how can you bloom so fresh and fair? How can you chant your little birds, and I say very few care? Yeah, banks and breeze of bonny dawn, how can you bloom so fresh and fair? How can you chant your little birds, and I say very few care? 'Twill break my heart, your warning words that wanton through the flurried throng. Yeah, man, we all departed joys, departed never to return. फूले फूले ढोले ढोले बोहे कीवा मृदुबा फूले फूले ढोले ढोले बोहे कीवा मृदुबा कोटिनी हिल्लोलो तुले कल्लोले চলিয়া যায় পিককিবা কুঞ্জে কুঞ্জে পিককিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায় কোটিনি হিল্লোলো তুলে কল্লোলে চলিয়া যায় পিককিবা কুঞ্জে কুঞ্জে পিককিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবা। স্কটিশ সুরে আর কি, মানে বিলিতি ভাঙা গান। 1882 সালে কাল মৃগয়ার জন্য
তখন তিনি ফিরে এসেছেন বিলেত থেকে এবং যতীন্দ্রনাথ ঠাকুর কালমৃগা নাটক মানে তাকে দিয়ে আর কি তাকে খুব উৎসাহ দিচ্ছেন। এটা 1882-তে কবি বিলিতি ভাঙা মানে স্কটিশ সুরে এই গানটি তৈরি করেন। আমরা চলে আসবো আলোচনা, তবে তার আগে একজন বন্ধু রয়েছেন। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি বোলপুর থেকে শুক্লা মণ্ডল বলছি। আচ্ছা। সবার প্রথমে আপনাদের সকলকে জানাই পৌষালীর শুভেচ্ছা, আপনাকেও। আন্তরিক অভিনন্দন, আর নতুন বছরের জন্য সকলের জন্য শুভকামনা। একটু আগে আপনাদের আগে একজন শিল্পী গেয়ে গেলেন, আর এখন গাইছেন অর্কপ্রিয়া দেবী। অর্কপ্রিয়া। আমার একটু বলার আছে তনুশ্রী ভাই, তুমি একটু আগে বললে না যে রবীন্দ্রসঙ্গীতটা ঠিক যেমন তেমনটি করে গাওয়া উচিত। আমি জানো কয়েক বছর আগে একটি গান শুনেছিলাম, কোনো ইয়ের নামে আমি ইয়ে করে বলছি না, অভিযোগ করে বলছি না, গানটা শুনে আমি খুব আহত হয়েছিলাম। তার যে বাজনা, সম্ভবত হুলাল্লা, আমি একটু বলে ফেললাম, হ্যাঁ, ওই যে পাগলা হওয়ার যে অত মিষ্টি সুমধুর সুর, ওটা শুনতে শুনতে আমরাও যেন কোথাও হারিয়ে যেতাম। কিন্তু ওই রকম আওয়াজে শুনে আর ওই জগজম্পর বাজনা, আমি ভীষণ আহত হয়েছিলাম, বলবার সুযোগ পাইনি। আজ এত বছর বাদে তোমাদের এই চ্যানেলে বসে তোমার মুখে এই কথাটা শুনে যে রবীন্দ্রসঙ্গীত ঠিক যেমনটি আমরা যেমনটি শুনে এসেছি সঙ্গীত ভবনে খোল করতালের সহযোগে, হয়তো সেটা সব সময় পায় না, কিন্তু তবলার মাধ্যমেও তো সেটা করা যায়। আমি একটু বলবো এখানে একটা কথা, দুই একটা জায়গায় আমি একটা কথা বলি। কাকে বলবো বলো? তুমি যে বললে প্রতিবাদ করার ভাষা, আমি তোমার এই চ্যানেলের মাধ্যমে একটু প্রতিবাদ করছি। আমি একটা কথা বলি, আপনি ছাড়বেন না লাইনটা। আপনি একটু আগে বললেন না যে খোল করতাল, বাস্তবে জানেন তো এইখানে কিছু গানে পাখোয়াজের ভীষণ দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পাখোয়াজ এবং এসরাজ ভীষণ মানে অপরিহার্য দুটো বাজনা। কিন্তু আমাদের এই যে এখন পরিবেশ, এখানে কিন্তু এসরাজ বা পাখোয়াজকে মেনটেন করাটা খুব কষ্টকর। মানে আজ যদি স্বাগতম এখন পাখোয়াজ বাজাতে বসে, তাহলে কিন্তু এক একটা গানে এক এক রকম ভাবে বাঁধতে হবে। পাখোয়াজ বাজানো হয়, কিন্তু বিষয় কি জানেন তো, আমরা চেষ্টা করি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ঠিক যতটা বাজনার দরকার ঠিক সেইভাবে যা আছে তার মধ্যে থেকে সেই বাজনাটাকে তুলে ধরার আমাদের এই প্রয়াসটা থাকে, তাই না? ভালো থাকুন আর প্রতিবাদ করতে থাকুন। তোমার কথা প্রতিবাদ করছি না, আরেকটা কথা বলি। বলুন। তোমাদের এই যে সমস্ত চ্যানেলগুলির মধ্যে ধরো প্রথম দিকে রবীন্দ্রনাথ সপ্তাহে শুক্রবার পর্যন্ত, তারপরে শনিবারের দিন নজরুলকে নিয়ে করা, এবং রবিবার দিন হারানো দিনের গান, বিশ্বাস করো এই যে সমস্ত ব্যাপারটা পর্দার ওপারে যারা তোমাদের এই পরিচালনা করছেন বা যিনি ডিরেক্টর বা তুমি সবাই মিলে যে সমস্ত যন্ত্রশিল্পীরা রয়েছেন, আমি তাদেরকেও বলবো একটা অভিনব প্রয়াস। তোমরা আমার দিক থেকে তোমাদের জন্য খুব শুভেচ্ছা রইল। আর আমি বলছি, আমি কিন্তু রবীন্দ্রনাথের গান অতটা বুঝি না বলবো না, বুঝি ঠিকই, কিন্তু ভালো লাগার দিকটা আমি তোমার মাধ্যমেও জানালাম। আমি রবীন্দ্রসঙ্গীতকে যেমন ছোট্টবেলা থেকে কানে শুনে এসেছি, একটু একটু গেয়ে এসেছি, তেমনটি শুনতে চাই, এবং তোমরা কিন্তু করো। চেষ্টা করি। ধরুন এবারে আমাদের এখানে ধরুন যারা শিল্পী আসেন মাঝখানে, মানে আমি বলতে পারি ওই যেমন আজকে আমরা বিলিতি ভাঙা, দক্ষিণী ভাঙা, এই কীর্তন ভাঙা গান শুনছি অর্কপ্রিয়ার কাছ থেকে, ঠিক সেরকমভাবেই অনুষ্ঠানের মাঝখানে একটু ভাঙা পর্যায়ে শিল্পী আসেন। হয়তো সবসময় সুর থেকে তারা একটু সরে যাচ্ছেন, হয়তো কথাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু তাদের আমার বক্তব্য কি জানেন তো, অনেকেই খুব নার্ভাস হয়ে পড়েন। তো তারা কিন্তু চেষ্টাটা করছেন, ওইটুকু ভুল ত্রুটি আমরা শুধরে নিতেই পারি, কিন্তু পুরো সুরটাকে বদলে তার মধ্যে মানে ওয়েস্টার্ন মিউজিক পার্ট ঢুকিয়ে তাকে একদম মানে শেষ করে ফেলা, এই প্রয়াসটা কারুর থাকে না, অন্তত আমাদের সঙ্গে যারা কাজ করছেন তাদের থাকে না। আমরা অর্কপ্রিয়ার গানে যাওয়ার আগে ছোট্ট করে বলি, 1878 সালে কবি যখন বিদেশ যান, সেই সময় তিনি সেখানে গিয়ে পশ্চিমের যে স্বাধীনতার দিকটা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা, স্ত্রীর স্বাধীনতা, এটা দেখে যেমন তিনি মুগ্ধ হয়েছিলেন, ঠিক সেরকমই পাশ্চাত্য সঙ্গীতে গায়ক গায়িকার স্বাধীনতা দেখেও কিন্তু তিনি মুগ্ধ হয়েছিলেন এক। আর তারপরে তিনি যেটা করেছিলেন, সেখানকার স্বরলিপির বই কিনে, গানের স্বরলিপির বই কিনে গান তুলেছেন, বহু মানুষকে শুনিয়েছেন, প্রচুর কনসার্ট অপেরা তিনি দেখতে গেছেন এবং পুরো সুরটাকে নিজের মধ্যে আত্মস্থ করেছেন। পরবর্তী পর্যায়ে যখন তিনি ফেরত এসেছেন, ফেরত আসার পরে তখন তার একদম ছেলেবেলা এবং তখন তার একদম উদ্দামতা রয়েছে মানে গান তৈরি করার ক্ষেত্রে, সেটাকে তিনি সম্পূর্ণ নিয়োজিত করেছেন গীতিনাট্যে, সম্পূর্ণ রকম, এবং তাকে তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে উৎসাহ দিয়েছিলেন। তো আমরা সেই পর্যায়ে নিয়ে আলোচনায় আসবো, কিন্তু অর্কপ্রিয়ার গান শুনতে শুনতে ভীষণ ভালো গানটা গায়, এবং আপনি বোলপুর থেকে ফোন করলেন, ও শান্তিনিকেতনেরই একদম মেয়ে।
1885 সালে কবির যখন মাত্র 23 বছর বয়স, সেই সময় কবি এই গানটি রচনা করেন। এটিও বিলিতি ভাঙা সুরে। এবং আমরা ছিলাম যে আলোচনাতে, এবার চলে আসি রবীন্দ্রনাথ যখন বিদেশ থেকে দেশে ফিরলেন, ফিরেই দেখলেন যতীন্দ্রনাথের মানময়ী নাটক, তার লেখা, যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানময়ী নাটক অভিনীত হচ্ছে এবং তিনি সেই নাটকের মহড়া চলছে এবং অভিনয়ে সামিল হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই নাটকের সর্বশেষ গানটি হচ্ছে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিব ঘিরি ঘিরি গাহিব গান। তো গাহিবি গান, এই গানটি তিনি লিখে ফেললেন। এটা আমার জানা ছিল না, আজকের অনুষ্ঠানটা করতে গিয়ে জানলাম যে এটাও কিন্তু বিলিতি সুরে, মানে বিলিতি ভাঙা গান আর কি, সুর ভাঙা গান, আয় তবে সহচরী। এবং এটি হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানময়ী নাটকের সর্বশেষ গান ছিল। এবং তারপরে যেটা বলছিলাম যে যতীন্দ্রনাথ ঠাকুর ভীষণ উৎসাহ দিলেন ভাইকে গীতিনাট্য লেখার জন্য, এবং এই পর্যায়ে কিন্তু প্রচুর গীতিনাট্য কবি রচনা করলেন। সেখানে কালমৃগয়া, বাল্মীকি প্রতিভা অভিনয়ও করলেন এবং গানও লিখলেন। এবং এখানে কিন্তু ওই পাশ্চাত্য সুরের একটা প্রভাব তার মধ্যে ছিল, বেশ বহুল রকমের ছিল। তো তোমার পরের গানে যাই অর্কপ্রিয়া। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে। সখীর হৃদয় কুসুম কোমল, কারণা দরে আজি ধরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহা আজি এ বসন্তে। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারী নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে। 1888 সালে কবির বয়স সম্ভবত 27। সেই সময় কবি এই গানটি লেখেন। এটি মায়ার খেলার এই নাটকের গান এবং এই গীতিনাট্যের গান। এবং এই মায়ার খেলাতে কবি এটি কিন্তু আইরিশ সুর ভেঙে, অর্থাৎ বিলিতি সুরে আইরিশ সুর ভেঙে এই গানটি তিনি লেখেন। কিন্তু আমি যেটা বলেছিলাম অনুষ্ঠানের একদম প্রথমে গোড়ার দিকে, যে তিনি যখন গেলেন, গিয়ে যখন ফিরে এলেন, তখন তার উদ্দামতার মধ্যে তিনি প্রচুর বিলিতি সুর নিয়ে কাজ করলেন। কিন্তু পরবর্তী জীবনে যখন নতুনত্বের ধাক্কা তার জীবনে কেটে গেল, তখন তিনি
যখন তার সঙ্গীত চিন্তা একটা স্থিতি এসে গেল, সেই সময় তিনি উপলব্ধি করলেন যে দুটি ধারার সঙ্গীত, অর্থাৎ পাশ্চাত্য এবং ভারতীয়, এই দুটি ধারাকে এক তুলাদণ্ডে মাপা কখনোই সম্ভব নয়। তাই জন্যই তিনি 16ই অক্টোবর 1890 সালে ইউরোপের যাত্রীর ডায়েরিতে তার কিছু কথা, সেটি মনে হয় আমি যে কথাটি বললাম তাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করবে, কবির একদম নিজস্ব কথা। তিনি বলছেন, আমার সঙ্গে ইংরেজি গানের সঙ্গে আমাদের গানের এই প্রভেদ থাকে যে, মানে ওনার কাছে, আমার কাছে ইংরেজি গানের সঙ্গে আমাদের গানের এই প্রধান প্রভেদ থাকে যে ইংরেজি সঙ্গীত লোকালয়ের সঙ্গীত, আর আমাদের সঙ্গীত একান্ত নির্জন প্রকৃতির অনির্বচনীয় বিষাদের সঙ্গীত। কানাড়া, টরি প্রভৃতি বড় বড় রাগিনীর মধ্যে যে গভীরতা এবং কাতরতা আছে, সে যেন কোনো ব্যক্তি বিশেষের নয়, সে যেন অকুল অসীমের, প্রান্তবর্তী এই সঙ্গীহীন বিশ্বজগতের। এ হলো ভারতীয় সঙ্গীত সম্পর্কে কবির একান্ত অভিমত। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম। আশিস দা বলুন। 2017 সালের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। একদম এবং আপনাকে। দেবাশিস বাবু, স্বাগতম বাবু। দেবাশিস বাবু তো আজকে তার ভার্সেটাইলিটি দেখাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। এবং আজকে শিল্পী অর্কপ্রিয়া ব্যানার্জিকেও জানাচ্ছি সুপ্রভাত। ম্যাডাম, ভীষণ একটা ভালো সাবজেক্ট এবং আমার খুব প্রিয় সাবজেক্ট নিয়ে আলোচনা করছেন। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সময় তো খুব সামান্য একটু রয়েছে, তা দু চারটে কথা বলি। দেখুন, রবীন্দ্রনাথ কিন্তু প্রথম দিকে এই বিরতি সুর বা এই গানগুলো কিন্তু তার প্রথম দিকে কিন্তু ভালো লাগেনি। যখন 17 বছর বয়সে প্রথমে তিনি গিয়েছিলেন, যে তিনি আবিষ্কার করলেন এবং তার মনে হতে শুরু হলো যে মনুষ্য কণ্ঠ যেন প্রকৃতিকে অতিক্রম করছে, নিতান্ত একটা পথ হারা ঝোড়ো হাওয়ার অশরীরী বিলাপের মতো। আচ্ছা, আসলে মনের পুষ্টির সাহায্য করছে না, এটা ছিল রবীন্দ্রনাথের ধারণা। কেউ কেউ বললেন যথার্থ রসগ্রহণ করার মতো বোধ তখনও তার হয়নি। কিন্তু পরবর্তীকালে তিনি যখন গেলেন ইউরোপের গান, তখন তিনি বুঝতে পারলেন এটা একটা জীবনের বাস্তবের প্রতিচ্ছবি। তিনি নতুন করে আবিষ্কার করলেন যে গানের মধ্যে কিন্তু খুব রোমান্টিক দিকটা রয়েছে, যেটা মানব বৈচিত্র্যকে গানের সুরে রূপান্তরিত করে নানা রকম মত প্রকাশ করছে। আর আমাদের গানে আছে বিশ্ব চরাচরের অব্যক্ত ভাষা, প্রকৃতির তাপ, স্নিগ্ধতা, বিষণ্ণতা, নিষ্ক্রিয়তা। রবীন্দ্রনাথের ভাষায় বাক বিশ্ব বিহলতা। এইমাত্র শিল্পী একটি গান গাইলেন, এই গানটাকে জেনে নেওয়া দরকার যে বেন জনসনের সুর ও মোজার্ট সুর দিয়েছিলেন এবং সেটাকে সঙ্গী করে কিন্তু রবীন্দ্রনাথ এই গানটা রচনা করেছিলেন, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া। দেখুন, বহু দেশ বিদেশ রবীন্দ্রনাথ ঘুরলেন, অনেক ভাঙা গান প্রথম দিকে সৃষ্টি করলেন, বেশ কিছু ভাঙা গান প্রথম জীবনে শোনা যায়, বিরতি গান, মধ্য বয়সে বাংলা গান, গ্রাম্য গান, যেটা আজকে আলোচনার মধ্যে নেই। কিন্তু ব্রিটিশ এবং আইরিশ এবং স্কটিশ সুর ব্যবহার করে রসগ্রাহী শিল্পী মহল কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল তার। বিশেষ করে যেটা আপনি বললেন, এই কালো মৃগয়া, মায়ার খেলা এবং বাল্মীকি প্রতিমার মধ্যে যে সমস্ত গান তিনি আনলেন, তিনি 4টে গান আনলেন মেনলি। দেখুন, মানানা মানিলি তবুও চলি, কি জানি কি হয়। এটা কালো মৃগয়াতে রণদেবী সেই বনের যে গণের যে কণ্ঠে এই গানটা এসেছিল। তারপরে আনলেন ওহে দয়াময় নিখিল আশ্রয়, আরেকটি গান যেটা শিল্পী গাইলেন আজিয়ে বসন্তে। এই গানগুলো কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বসে তিনি রচনা করতেন। শেষ করবো একটা ছোট্ট গানের কথা বলে, আমি জানি না আজকে শিল্পী এই গানটা করবেন কিনা। ন্যান্সিলি গানের সুরে অনুপ্রাণিত রবীন্দ্রনাথ স্টিফেন অ্যাডামসের একটা সেলার সং নিয়েছিলেন, কিন্তু দুর্দান্ত সেলার সং, অর্থাৎ মাঝি মাল্লাদের গান। কালি কালি বলে রে আজ, বল হো হো, বল রে শ্যামা, মায়ের জয়। এই গানটা বড় প্রিয় গান আমাদের। যা ভীষণ ভালো লাগছে, আজকের সাবজেক্টটাও খুব সুন্দর। আপনি সব শেষে ম্যাডাম একটা কথা বলবো, যে আলোচনা হচ্ছে রবীন্দ্রনাথের গান নিয়ে। আপনি তো জানেন আমি একটু টোটকাটা মানুষ। গতকাল একজন শিল্পী কোনো একটা চ্যানেলে গান শুরু করলেন, জীবন ও যৌবন তুমি রবে নীরবে গানটা দিয়ে। তো আমি যথারীতি তাকে লাইনে পেলাম না, বড় বিরতির সময়টাতে। তখন কিন্তু আমি যথারীতি যা জানানোর আমি তাকে জানিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে এইভাবে যেন গান তিনি না করেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকুন। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আর প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে আমাদের সঙ্গে অর্কপ্রিয়া রয়েছে, অর্কপ্রিয়া ব্যানার্জি। আর অর্কপ্রিয়ার সঙ্গে আমরা পাচ্ছি হচ্ছে দেবাশিসকে এবং পাচ্ছি স্বাগতমকে। সবাই মিলে আমাদের এগিয়ে যাওয়া একদম শেষ পর্যায়ে রবীন্দ্রনাথের গান, বিলিতি সুরে রবীন্দ্রনাথের গান, এই নিয়ে আমাদের আজকের বিষয় ছিল। তো অর্কপ্রিয়া, গান দিয়ে শুরু করি আবার।
গানটা নিয়ে না একটা মতভেদ আছে, মত পার্থক্য আছে। অনেকেই বলে ফেলেন যে ভিক্টোরিয়া ওকম্পোকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই গানটি লিখেছিলেন। এখানে একটা বড় না আমাদের শব্দ উচ্চারণ করতে হবে, তার কারণ এই গানটি যখন কবি লেখেন তখন তিনি শিলাইদহ, কুষ্টিয়া, পতেশ্বরে তখন জমিদারি সামলাচ্ছেন এবং তখন তিনি ওই পাটের একটি ব্যবসা শুরু করেছিলেন কুষ্টিয়া শহরে এবং এই সময় সালটি হচ্ছে সম্ভবত 1895। তিনি তখন এই গানটি লিখেছিলেন। এই গানটির স্বরলিপিকার ছিলেন ধীরেন্দ্রনাথ ঠাকুর। এই গানটি তিনি ভিক্টোরিয়া ওকম্পোকে শুনিয়েছিলেন তার 70 বছর যখন বয়স হয়েছিল। সেই সময় যখন তিনি ঘুরতে গিয়ে ভিক্টোরিয়া ওকম্পোর সঙ্গে সাক্ষাৎ হলো, পেরু শহরে সম্ভবত কবি অসুস্থ হয়ে পড়েছিলেন, ভিক্টোরিয়া ওকম্পো তাকে শুশ্রূষা করেছিলেন। সেই সময় তাদের মধ্যে একটা সখ্যতা তৈরি হয়েছিল। তখন কবি পিয়ানোতে, আজকে যেমন দেবাশিস পিয়ানো বাজাচ্ছে, কবি পিয়ানোতে এই গানটি শুনিয়েছিলেন ইংরেজি ভার্সান করে ভিক্টোরিয়া ওকম্পোকে। কিন্তু গানটা কবি তখন লেখেননি, গানটা লিখেছিলেন 1895 সালে। যাদের এই ভুল তথ্যটা জানা আছে তারা শুধরে নিন, এটুকু আমি কিন্তু বলতে পারি, কারণ আমি এই তথ্যটা পেয়েছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা থেকে। সুতরাং সেই মানুষরা নিশ্চয়ই ভুল লিখবেন না। এক আর এবারে চলে আসবো যে 1881 সাল থেকে 1888 সাল পর্যন্ত এই 7 বছর রবীন্দ্রনাথের মধ্যে পাশ্চাত্যের সুর ভীষণ প্রভাব বিস্তার করেছিল। কিন্তু তার পরবর্তী পর্যায়ে কবির যে উপলব্ধি, সেই উপলব্ধিতেই আমরা আসবো। সেখানে শান্তিদেব ঘোষের একটা ভীষণ বড় উক্তি রয়েছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ, সুপ্রভাত। সৌগত আমি বলছি। সৌগতটা বলছি। পূর্ণিয়া থেকে। আমি সেই বাগডোগরা থেকেই বলছি এখন। আচ্ছা, বাগডোগরা থেকে, বলুন বলুন। হ্যাঁ, অসাধারণ অনুষ্ঠান হচ্ছে একটা। আর কি ভালো গাইছে অর্কপ্রিয়া। অর্কপ্রিয়া তো আমার ফেসবুকের ফ্রেন্ডও রয়েছে। আর দারুণ এই রবীন্দ্রনাথের পাশ্চাত্য সঙ্গীত, অসাধারণ গাইছে ভাই, দারুণ। ধন্যবাদ। আমি এবং আমার ভাইরা ভাই প্রবীর সিনহা, আমরা দুজনেই মিলেই অনুষ্ঠানটি দেখছি আজ, এবং হাতে অবশ্যই দার্জিলিং টি রয়েছে। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। আমি লোভটা ধরিয়ে দিলেন। হ্যাঁ, এই যে লোভ ধরিয়ে দিলেন, বাঙালিকে চায়ের গল্প শোনালেন। হ্যাঁ সত্যি আমাকে এত সুন্দর চা প্রেজেন্ট করেছে আজকে, কি বলবো। বলুন। তাই না, কোথা থেকে নিয়ে এসছে ও কিনে। যাই হোক, আমি শিল্পীকে বলবো একটি গানের কথা। এটাও পাশ্চাত্য প্রভাব রয়েছে গানটার মধ্যে খুব সম্ভবত, যতটুকু জানি আর কি। তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ক্ষণ, এরকম একটি গান। এই গানটি রবীন্দ্রনাথের পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে পড়ে, যদি সম্ভব হয়। তাছাড়া অনুষ্ঠান অসাধারণ। তবে সৌগতদা একটা অনুরোধ করি আপনাকে, সেটা হচ্ছে যে আজকে তো এখন অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, মানে আর বড় জোর দুটো গান আমরা শুনতে পারবো। তাই যদি আজকে অর্কপ্রিয়া নাও শোনায়, আগামী দিন যখন ও আসবে তৈরি করেই আনবে একেবারে, যদিও তৈরি আছে হয়তো। অবশ্যই অবশ্যই। সকলকে আমি আমার তরফ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। একদম, আপনারাও ভালো থাকবেন আর এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। তবে যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের ওই জীবনের একটা উত্তেজনাপূর্ণ সময় হচ্ছে বিলিতি সুরের, তিনি সুর নিয়ে তার গান রচনা করেছেন এবং মায়ার খেলা হচ্ছে শেষ গীতিনাট্য। তারপরে কিন্তু কবির খুব একটা ঝোঁক বা উৎসাহ দেখা যায়নি। এ ব্যাপারে শ্রদ্ধেয় শান্তিদেব ঘোষ বলছেন, এই ইংরেজি ভাঙা বাংলা গানের সংখ্যার স্বল্পতায় গুরুদেবের 27 বছর বয়সের ভাঙা গান আর রচিত না হওয়াতেই স্বভাবতই বলা যেতে পারে যে আজীবন প্রেরণা জোগাবার মতো সুরের ঐশ্বর্যের সন্ধান তিনি এর মধ্যে আর পাননি। এছাড়া ভাঙা গানগুলি সুরের দিক থেকে হুবহু অনুকরণজাত বলেই গুরুদেবের মনে এভাবে গান রচনায় আর উৎসাহ জাগেনি। এই হচ্ছে, এবং রবীন্দ্রনাথ নিজে কিছু কথা বলেছেন এই পাশ্চাত্য সুরে ভাঙা বাংলা গান প্রসঙ্গে। 1894 সালে রবীন্দ্রনাথ কিছু বলেছেন, সেটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো, কিন্তু অর্কপ্রিয়ার এই গানটির পরে। সে ঝড়ের ভোর ঝরিয়ে নিল ফুল, প্রথম যে মনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। হায় রে, কোন সে ঝড়ের ভোর
নবপ্রভাতের তারা সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা। অমরাবতীর সূরজবতীর এ ছিল গানের দুল। হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল। প্রথম যে মনে তরুণ মাধুরে মিলেছিল এ মুকুল। হায় রে এ যে মুকুট শোভার ধন। হায় গো দরদি কেহ থাকো যদি শিরে দাও পরশন। এ যে মুকুট শোভার ধন। হায় গো দরদি কেহ থাকো যদি শিরে দাও পরশন। এ কিছুতে যাবে ভেসে দূর দয়াহীন দেশে। এ কিছুতে যাবে ভেসে দূর দয়াহীন দেশে। কোনখানে পাবে কুল। হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল। প্রথম যে মনে তরুণ মাধুরে মেলেছিল এ মুকুল। হায় রে কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল। প্রথম যে মনে তরুণ মাধুরে মেলেছিল এ মুকুল। হায় রে এই গানটিও মায়ার খেলায়, কিন্তু এই যে মায়া কিন্তু তার নিজের লেখা নিয়ে বহুবার কাটাছেড়া করেছেন এবং ৭৭ বছর বয়সে মায়ার খেলার ষষ্ঠ দৃশ্যে কবি এই গানটা সখীদের গান হিসেবে যুক্ত করেছিলেন এবং এটা কীর্তন অঙ্গের গান, কীর্তন ভাঙা গান আর কি। এবারে বলি, কবি বলেছেন তার নিজস্ব উক্তি ১৮৯৪ সালে, আমার মনে হয় দিনের জগৎটা ইউরোপীয় সঙ্গীত, সুরে বেসুরে খণ্ডে অংশে একটা গতিশীল হারমোনির জটলা। আর রাতের জগৎটা আমাদের ভারতবর্ষীয় সঙ্গীত, একটি বিশুদ্ধ করুণ গম্ভীর অমিশ্র রাগিনী। দুটোই আমাদের বিচলিত করে, অথচ দুটোই পরস্পর বিরোধী। কি আর করা যাবে, আমরা ভারতীয়রা ওই রাতের রাজ্যতে থাকি। আমরা অখণ্ড অনাদি দ্বারা অভিভূত। আমাদের নির্জন এককের গান ইউরোপের সচল লোকালয়ের গান। এই বলেই আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হবে। আমরা শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। আপনাদের জন্য রইল আমাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের সঙ্গে এই যে এক হয়ে থাকার আপনাদের একটা চেষ্টা রয়েছে, সেটা আপনারা চালিয়ে যান। আমরা কথা দিচ্ছি, আমরা আমাদের যে কাজ নিয়ে এগোচ্ছিলাম একই রকমভাবে এগোবো, এক মুহূর্তের জন্য সরবো না। অর্কপ্রিয়াকে শুভেচ্ছা এখানে আসার জন্য, গান গাওয়ার জন্য। আবারও আমন্ত্রণ জানিয়ে রাখলাম, শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and days of old lang syne? For old lang syne, my dear, for old lang syne, we will take a cup of kindness yet for old lang syne.
cup of